একটা চ্যালেঞ্জ, যা তিন বন্ধুর জীবনে অন্ধকারের এক ভয়ঙ্কর অধ্যায় খুলে দিয়েছিল। সেইবার তাদের গন্তব্য ছিল ধানপোতা নামের ওই গ্রামটা। জনমানবহীন রাতের নীরবতা আর মৃদু হাওয়ার দোল খাওয়া বাঁশঝাড়ের মাঝে একটা ছোট্ট গ্রাম, যেখানে বাস করেন তাদের মধ্যে কোনো একজনের দাদু। এবং সেই দাদুর কাছেই তারা জানতে পারে গ্রামের মধ্যে রয়েছে একটা মৃত্যু গাছ। কি এই মৃত্যু গাছের কাহিনী? কি রহস্য লুকিয়ে আছে ওই গাছকে কেন্দ্র করে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে আজ। তাহলে চলুন পাড়ি দেওয়া যাক সেই রহস্যে ঘেরা ধানপোতা গ্রামে। আমাদের আজকের এই যাত্রার পরতে পরতে কিন্তু লুকিয়ে আছে ভয়, রহস্য আর আতঙ্ক। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তী বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প ধানপোতা গ্রামের শুনশান রাত। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে কণ্ঠ দিচ্ছে সুমিত। শুরু হচ্ছে ধানপোতা গ্রামের শুনশান রাত। তারপর বল, এবারের কি প্ল্যান? অতনুর এমন আচমকা প্রশ্নে চমকে উঠল রাহুল। অতনুর একটাই বদ অভ্যাস, হুটহাট করে এসেই এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে বসে যে তাতে যে কেউ চমকে যাবে। তবে রাহুল যথেষ্ট সাহসী ছেলে, আর তার থেকেও বড় কথা, ও একটু বেশি ইগোয়েস্টিক। মূলত ও যে চমকে উঠেছে সেটা ও ওদের কখনোই দেখাতে চায় না। তাই দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে অতনুর মুখের দিকে একটু বিরক্তি ভাব নিয়ে তাকালো সে। কিসের প্ল্যান শুনি? আর সকাল সকাল তোর কোনো কাজ নেই নাকি? এখন আবার কিসের কাজ থাকবে? এই তো সবে ট্রেনিং শেষ হলো, এখন 1 মাস ছুটি। তারপর আমরা যে যার মতো জয়েন করব। তোরও তো 1 মাস ছুটি। হ্যাঁ, সে ছুটি, কিন্তু তার মানে এই না যে একেবারে কোনো প্ল্যান করে বসে থাকতে হবে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। অবশ্য তোর মতো মানুষ কি করেই বা প্ল্যান করবে? সারাদিন তো তোর মাথায় শুধু কি করলে একটু বেশি লাভ হবে, কি করলে অন্যদের থেকে বেশি একটু এগানো যাবে, এইসব চিন্তাই তো করতে থাকিস। তুই আর কি প্ল্যান করবি? সকাল সকাল তোর কোনো কাজ নেই। যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি। ঝগড়া কোথায় করলাম? তোর তো দেখি সব কথাতেই গায়ে লাগে। বাজে কথা বলিস না অতনু। তুই ঠিক কি মিন করতে চাইছিস সেটা কি আদৌ বুঝে বলছিস, নাকি এমনি হাওয়ায় কথা চালাচ্ছিস তুই? দেখ, আমি আসলে বেশি বোঝার চেষ্টা করি না। যেটুকু বুঝলে লাইফটাকে খুব সুন্দরভাবে হেসে খেলে মজা করে ভালোভাবে কাটাতে পারবো, সেটুকুই চিন্তা করি আর সেটুকুই বুঝি। আরে এত ঘুরিয়ে না বলে সোজা কথাই বল না, যে আমার জীবনে সেরকম কোনো এম নেই, শুধু হেসে খেলে জীবনটা উড়িয়ে দেওয়াটাই আমার কাছে মূল লক্ষ্য। হ্যাঁ, তা বলতে পারিস যে হেসে খেলে জীবনটা কাটিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য, তবে সেটা অবশ্যই নিজের উপার্জনের টাকা দিয়ে। উপার্জন আর হেসে খেলে জীবন কাটানো দুটো কোনোদিনই একসাথে হয় না, বুঝেছিস তো? এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এই তোরা সকাল সকাল কি শুরু করলি রে? সামনে কোনো ডিবেট কম্পিটিশন আছে নাকি যে দুজন মিলে এরকম কোমর বেঁধে নেমে পড়েছিস? অতনু কিছু একটা বলতে যাচ্ছিল, তবে হঠাৎ করে একটা গম্ভীর গলার স্বর শুনে চুপ করে গেল। রাহুল একবার সেদিকে তাকালো। অনির্বাণ এসে দরজায় দাঁড়িয়েছে। অনির্বাণ, রাহুল আর অতনু, ওরা তিনজন কলেজ জীবনের বন্ধু। কলেজের পর একটা ইন্টার্নশিপ অফার নিয়ে ওরা তিনজনেই দিল্লি এসেছিল। 6 মাসের একটা কোর্স ছিল এটা। অনির্বাণ আর অতনু শুধু ওই ইন্টার্নশিপটা করলেও রাহুল ওর মধ্যে সময় বের করে আরও একটা প্রজেক্টে কাজ করে নিয়েছে। দিল্লিতে আসার ওর মূল উদ্দেশ্য ছিল এইটা, যাতে ওর পিডব্লিউডি এন্টারপ্রাইজে একটা প্রজেক্ট বা ফ্রি ইন্টার্নশিপ করার সুযোগ পায়। কারণ এরকম একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে ও যদি একবার কোনোভাবে ঢুকতে পারে, তাহলে নিজের জায়গাটা পাকা করে নিতে পারবে, আর তার সাথে পাকা করতে পারবে একটা মোটা মাইনের চাকরিও। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে সেটা ও করতে পেরেছে।
রাহুল বরাবর পড়াশোনায় বেশ ভালো ছাত্র। তার থেকেও বড় ব্যাপার হলো ও সবসময় নিজের জীবনটাকে লাল শাড়িতে দেখতে চায়, যেখানে একটা বড় বাড়ি, একটা দামি গাড়ি এবং আরও বিভিন্ন শৌখিন জিনিসপত্র থাকবে, আর সবই থাকবে ওর হাতের মুঠোয়। তাই সবসময় কিভাবে একটু বেশি উন্নতি করা যায়, কিভাবে বাকিদের ফেলে আরও সামনে এগিয়ে যাওয়া যায়, এই চিন্তাই ওর মাথায় ঘুরতে থাকে। অপরদিকে অতনু নিজের জীবনটাকে খোলামেলাভাবে কাটিয়ে দিতে চায়। ওর একটাই লক্ষ্য, যাতে একটা ভালো চাকরি পায় এবং তার পাশাপাশি মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে। কারণ ও চাকরির খোঁজ করলেও মূলত ওর প্যাশন হলো ফটোগ্রাফি। তবে পরিবারের সেরকম কেউ না থাকার দরুন সেটাকে ও ওর প্রফেশন বানাতে পারেনি। তবে সেই নিয়ে ওর কোনো আক্ষেপ নেই, কারণ প্যাশনটাকে যে সবসময় নিজের প্রফেশন বানাতে হবে এমন কোনো যুক্তি নেই। আর অনির্বাণ নিজেও বেশ ছিমছাম স্বভাবের মানুষ। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবলেও সবার সাথে মিলেমিশে পথ চলতে ও খুব ভালোবাসে। আর তাই অতনু আর রাহুলের ঝগড়ার মাঝে সব সময় রেফারির কাজটা ওকেই করতে হয়। রাহুলকে কিছু বোঝাতে যাওয়া মানে যে সময় নষ্ট, সেটা অনির্বাণ অনেক আগেই বুঝে গেছিল। তাই সবসময় অতনুকে আটকানোর চেষ্টা করে। তবে অতনু কম যায় না, সেও একটা সুযোগ পেলে রাহুলকে লেগ পুলিং করতে ছাড়ে না। মানুষ ঠিক কতটা বেকার হলে সকাল সকাল এরকম একটা ডিবেট কম্পিটিশন বসায়, তাও টপিকলেস। সেটা তোদের দেখেই শিখতে হয়। সত্যি অতনু, আমি না বুঝতে পারি না তোর জীবনের সমস্যাটা কোথায়। আরে আমি সেরকম কিছুই বলিনি। থাক থাক, আমি বুঝতে পেরেছি, তোকে আর কিছু বলতে হবে না। কথাটা বলে চোখের ইশারায় অতনুকে চুপ করতে বলে অনির্বাণ। অতনু আর কথা বাড়ায় না। আচ্ছা রাহুল, তুই বল তো, ঠিক কি নিয়ে তোদের মধ্যে গন্ডগোলটা শুরু হলো? আরে অতনুর দাবি হলো সামনে যেহেতু 1 মাস ছুটি, আমি কেন কোনো প্ল্যানিং করিনি। প্ল্যানিং? কিসের প্ল্যানিং? কিসের আবার? ঘুরতে যাবার। যত সব ভোগাস, টাইম ওয়েস্ট। হ্যাঁ। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাহুল গট গট করে ওখান থেকে চলে যায়। হ্যাঁ, যা যা, হতভাগা। অতনু আরও কিছু বলতে যাচ্ছিল, অনির্বাণ ওর মুখ চেপে ধরল। অতনু কিছুক্ষণ গো গো করে শেষে হার মেনে নেয়। হার না মেনে কোনো উপায় আছে? অনির্বাণ ক্যারাটের ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। ওর গায়ের জোরের সাথে অতনু কখনোই পেরে ওঠে না। তার থেকেও বড় কথা, অনির্বাণের ওইসব মার প্যাঁচ ও আজও ঠিক বুঝে উঠতে পারেনি। অতনু শান্ত হয়ে গেছে দেখে অনির্বাণ ওর মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। আরে তোর কি দরকার বলতো সবসময় ওর পিছনে লাগার? আবে কি মজা পাস তুই এসব করে? আজ তুই বললি বলে আমি ওকে কিছু বললাম না, নইলে না আমি ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম। তোর কি সত্যি খুব দরকার আছে এসব করার? আর তাছাড়া তুই তো জানিস ও কীরকম। এতদিন ধরে ওকে দেখছিস, তারপরেও কেন তুই অযথা ওর সাথে মুখ লাগাস? আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। আচ্ছা, ওই বা সবসময় এরকম অদ্ভুত টোনে কেন কথা বলে বলতো? আচ্ছা হলো তো, এখন বল যে তুই কিসের প্ল্যানের কথা বলছিস? মানে তুই ঠিক কি করতে চাইছিস? দেখ, তুই তো জানিস যে আমার পরিবার বলতে কেউ নেই। অনেক ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি। তারপর দিদার কাছেই থাকতাম। তবে কলেজ শেষ করার বছর ঘুরতে না ঘুরতেও সেও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তাই সত্যি বলতে যখন এরকম টানা একটা ছুটি পাই, আমি ঠিক করে উঠতে পারি না যে তখন কি করব। তোদের যেমন একটা বাড়ি আছে, তোরা বাড়ি যাবি, 1 মাস হয়তো বিশ্রাম নিবি বা হয়তো অন্য কিছু করবি, নিজের পরিবারের সাথে সময় কাটাবি, কিন্তু আমি কি করব সেটাই তো বুঝে উঠতে পারি না। আর তাছাড়া এসে যেহেতু আবার জয়েনিং, আর হাতে এখন টাকা পয়সা নেই বললেই চলে, তাই ক্যামেরা নিয়ে যে কোথাও বেরিয়ে পড়ব সেই উপায়ও নেই। আর তুই সব ছেড়ে ওকে জিজ্ঞেস করে বসলি যে ওর কি প্ল্যানিং? ওফ! সত্যি বলতে আমারও তো ইগো কাজ করে না। আসলে কি জানিস, অনেকদিন তো হয়ে গেল, কোথাও যাওয়াও হয় না ক্যামেরা নিয়ে। তাই ভেবেছিলাম যে ওকে বলবো যে এইবার যদি ও ওর গ্রামের বাড়িতে আমায় নিয়ে যায় তাহলে আমাদের খুব ভালো হয়।
সেটা তো তুই ওকে অন্যভাবেও বলতে পারতি। তুইও আমায় ভুল বুঝছিস। আমি তোকে কোনো ভুল বুঝছি না রে। আমি শুধু চাই না যে তুই ওর সাথে মুখ লাগাস, কারণ ও যেভাবে উল্টোপাল্টা কথা বলে আর অন্যকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে, আমি চাই না যে ও তোকে নিয়ে এরকম হাসি মজা করার সুযোগ পাক। অতনু আর কোনো কথা না বলে চুপচাপ বিছানার উপর বসে পড়ে। তুই চাইলে আমার সাথে আমার বাড়ি যেতে পারিস। হ্যাঁ, এটা ঠিক যে আমার বাড়ির এরিয়াটা একটু ঘিঞ্জি, তবে আমরা দুই বন্ধুতে মিলে ভালোই সময় কাটাতে পারবো। তাছাড়া ওখান থেকে কাছে পিঠে ঘোরার মতো বেশ কিছু জায়গাও আছে, যেখানে গিয়ে তুই খুব ভালোভাবে ছবি তুলতে পারবি। এইভাবেই না হয় একটা মাস কাটিয়ে দেব। আইডিয়াটা মন্দ দিসনি, কিন্তু তোর বাড়ির লোক কিছু বলবে না তো? এতদিনে এই চিনলি আমার বাড়ির লোককে? এর আগেও তো কতবার আমার বাড়িতে গেছিস, কেউ কিছু বলেছে তোকে? হ্যাঁ হ্যাঁ, সে গেছে, কিন্তু কখনো তো গিয়ে থাকিনি। আর এইবার প্রায় 1 মাস থাকবো, ব্যাপারটা একটু মানে অতনুকে ওই রকম ইতস্তত করতে দেখে অনির্বাণ হাহা করে হাসতে থাকে। তারপর কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে সে টেবিলে রাখা ফোনটা হাতে তুলে নেয়। তারপর একটা নম্বর ডায়াল করে। অতনু অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে ও ঠিক কী করতে চাইছে। হ্যালো। ফোনটা কানে নিয়ে অনির্বাণ কিছুক্ষণ কথা বলে, তারপর ফোনটা অতনুর দিকে বাড়িয়ে দেয়। এই নাও, কথা বলো, অতনু আছে। কে? কাকে ফোন করেছিস তুই? কাকে আবার? আমার মাকে। এই নে কথা বল। আরে এসবের কি দরকার ছিল? আহা, কথা বল না, এমন করছিস যেন আগে কখনো কথা বলিসনি। অতনু আর কিছু বলে না। বেশ কিছুক্ষণ অনির্বাণের মায়ের সাথে কথা বলে ফোনটা অনির্বাণের হাতে দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসব। কি, তাহলে সমস্যার সমাধান করে দিলাম, এবার ঝটপট প্যাকিং করে নে। অতনুর চোখ দুটো ছলছল করে ওঠে। ও অনির্বাণকে জড়িয়ে ধরে। অনির্বাণ আলতো করে ওর পিঠে হাত বুলিয়ে দেয়। অতনু আর কিছু না বলে নিজের ব্যাগ গোছাতে চলে যায়। অনির্বাণ নিজেও আর সময় নষ্ট না করে প্যাকিং করতে শুরু করে দেয়। এমন সময় রাহুল আবারও ঘরে ফিরে আসে। ওদের দুজনকে ব্যাগ গোছাতে দেখে ভ্রু কুঁচকে ওদের দিকে তাকায় একবার, বিশেষ করে অতনুর দিকে। কিরে, চললি কোথায়? এত উৎসাহ নিয়ে যে ব্যাগ গোছাচ্ছিস? হ্যাঁ, ও আমার সাথে আমার বাড়ি যাচ্ছে। এই 1 মাস ও আমার সাথে আমাদের বাড়িতেই থাকবে। তুইও তো মনে হয় বাড়ি যাবি, আর দেরি না করে ব্যাগ গুছিয়ে নে। তা হঠাৎ করে ও তোর বাড়ি যাবে মানে? ও আমার বন্ধু, আর আমি আমার বন্ধুকে নিয়ে নিজের বাড়ি যেতেই পারি। তোর কি তাতে কোনো সমস্যা আছে? এরপর অনির্বাণ আর কোনো কথা না বলে ব্যাগ গোছানোয় মন দেয়। ওকে এমনভাবে বোকার মতো হাসতে দেখে অনির্বাণ আর অতনু দুজনেই অবাক হয়ে যায়। ওরা কিছু একটা জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তার আগেই রাহুল বলে, আমাকে কিছু না জানিয়েই তোরা প্ল্যান করে নিলি? আমি তো ভেবেছিলাম তোদের দুজনকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব, আমার গ্রামটা ঘুরিয়ে দেখাবো তোদের। আজ বিকেলে আমার দাদু আমার জন্য গাড়ি পাঠাবে, একবারেই তোদের দুজনকে নিয়ে যেতাম। না রে রাহুল, আমি অনির্বাণের সাথে ওর বাড়ি যাব। আন্টির সাথে আমার কথা হয়েছে একটু আগে। আন্টিও আমাকে বলেছে আমি যেন ওর সাথে ওই বাড়িতেই যাই। আমি তো তোকে ওর বাড়ি যেতে মানা করছি না, আমি শুধু বলছি যে আমার সাথে কদিনের জন্য গ্রামে চল। আর তাছাড়া তুই তো ফটো তুলতে খুব ভালোবাসিস, ওখানে গেলে তুই প্রচুর ছবি তোলার সুযোগ পাবি। দেখ ভাই, তুইও পালিয়ে যাচ্ছিস না, আর তোর বাড়িও পালিয়ে যাচ্ছে না। পরের বার না হয় কখনো এক সময় যাব, এটা 1 মাসের ব্যাপার। তাই এখন আমি অনির্বাণের বাড়ি যাই, পরে না হয় যাব। আর সেরকম যদি মনে হয় এখানে ফেরার 2-1 দিন আগে যাব। এই অনির্বাণ, তোর মাকে একবার ফোন কর তো, আমি আন্টির সাথে কথা বলছি। আরে না না, আমি কথা দিচ্ছি যে ও আমার বাড়িতে এখন কিছুদিন থাক। তাছাড়া আমার বাড়ি থেকে তোর বাড়ি তো ট্রেনে করে ওই 1 ঘন্টার পথ, একদিন না হয় যাব আমরা। তবে রাহুল নাছোড়বান্দা। অবশেষে অনির্বাণ আর অতনু ঠিক করে যে রাহুলের সাথে ওর গ্রামের বাড়িতেই যাবে। ওরা যেতে রাজি হয়েছে দেখে রাহুল বেশ খুশি হয়। তারপর ঘর থেকে বেরিয়ে যায়। এই অনির্বাণ, কেসটা কি হলো বলতো? হঠাৎ
যেছে আমাদের নিয়ে যেতে চাইছে কেন? কেন আবার? তুই আমার বাড়িতে যাবি সেটা শুনে ওর ইগো হার্ট হয়েছে, আর তাই জন্যই আমাদের ওখানে নিয়ে যেতে চাইছে। দূর, ছুটিটা মনে হচ্ছে পুরো মাঠেই মারা গেল। আরে চিন্তা করিস কেন, ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমি আর তুই ট্রেন ধরে সোজা আমার বাড়ি চলে যাব। মাকে তো বলাই আছে। এখন এসব কথা বাদ দে, আর কথা বাড়াস না। বিকেলবেলা একটা গাড়ি এসে ওদের মেসের সামনে দাঁড়ায়। রাহুল গিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে পড়ে। অতনু আর অনির্বাণ ওরা দুজন পিছনে বসে। তারপর গাড়ি চলতে শুরু করে। গাড়িতে করে যেতেও প্রায় একদিন লেগে যাবে। অনির্বাণ আর অতনুর কোনো রকম ইচ্ছে ছিল না গাড়ি করে যাওয়ার, তবে রাহুলের সাথে বেকার তর্কে জড়াতে চায় না ওরা। পিছনে বেশ ভালো জায়গা আছে, দুজনে আরাম করে শুয়ে পড়তে পারবে, এটাই যা একটু স্বস্তির ব্যাপার। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করে ওরা। তারপর রাত 10টা নাগাদ গাড়িটা একটা ধাবাতে দাঁড়ায়। 1 ঘন্টার কাছাকাছি এখানে ওরা দাঁড়াবে, তারপর খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করবে। খাবার পর ওরা তিনজনে গাড়ির পিছনের সিটে আরাম করে শুয়ে পড়ে। এরপর এক ঘুমে সকাল হয়ে যায়। অনেকক্ষণ ধরে গাড়িতে জার্নি করে এসে অতনু বেশ বিরক্ত বোধ করছিল। যে পথটা ট্রেনে আরাম করে যেতে পারত সেই পথটা গাড়িতে এরকম করে যেতে হচ্ছে। অবশ্য সময়টা বেশি লাগলেও ট্রেনে জার্নি করাটা অতনুর কাছে সবথেকে আরামদায়ক বলে মনে হয়। তবে বর্তমানে নিরুপায়, ওর কিছুই করার নেই। অবশেষে ওরা গিয়ে পৌঁছল সেই ধানপোতা গ্রামে। রাত তখন প্রায় 10টা। টিমটিমে কিছু স্ট্রিট লাইট জ্বললেও তেমনভাবে কিছু বোঝা যাচ্ছিল না। তবে যেটুকু দেখা গেল তাতে রাস্তাঘাট বেশ ভালোই লাগলো। এমন সময় ড্রাইভার ওদের বলল গাড়ির কাঁচটা বন্ধ করে দিতে। ওরা অবাক হয়ে গেলেও কিছু বলল না। অতনুর মনে হলো এবার যেন গাড়ির গতিটা বাড়ছে, আর সেটা অদ্ভুতভাবে। আচমকা এমন একটা ঘটনা ঘটায় সে বেশ চমকে যায়। ব্যাপার কি? এতটা পথ আসার পর এই জায়গাটা দিয়েই কেন জোরে গাড়ি চালাচ্ছে, আর গাড়ির কাজটাই বা বন্ধ করে দিতে বলল কেন? অতনু অনির্বাণের কাছে সরে গিয়ে ফিসফিস করে বলে, এই গাড়ির স্পিডটা এমন এমন আচমকা বেড়ে গেল কেন? আরে সেটা তো আমিও ভাবছি। হাইওয়ে ধরে যখন আসছিলাম তখনও তো গাড়ির স্পিড এর থেকে কম ছিল, তাহলে হঠাৎ করে স্পিড বাড়ার কারণ কি? এই গাড়ির ব্রেক ফেল করে গেল না তো? আরে ধুর, গাড়ির ব্রেক যদি ফেল করে যেত তাহলে গাড়ি এরকম সোজা যেত নাকি? আঁকা বাঁকা ভাবে যেত। তা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু হলো কি? যাকে একটু স্পিডে গেলে যদি তাড়াতাড়ি পৌঁছাই। আর ভালো লাগছে না। ট্রেনে এলে হয়তো আর একটু বেশি সময় লাগতো, তবে এইভাবে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো না, কিংবা গাড়ি থামার অপেক্ষা করতে হতো না। অন্তত এক কামরা থেকে অন্য কামরায় একটু ঘুরে বেড়ানো যেত। তা যা বলেছিস, এই গাড়ি চড়ে মনে হচ্ছে 2 দিন আর বিছানা থেকে উঠতে পারবো না। উফ, এত কোমর ব্যথা করছে। অবশেষে ওরা গিয়ে পৌঁছলো রাহুলের দাদুর বাড়িতে। গাড়িটা জোরে 2বার হর্ন দিতেই দুজন লোক এসে দরজা খুলে দেয়। আরে রাহুল, কেমন আছিস দাদু ভাই? চলছে ভালোই। রাহুল এবং সেই বৃদ্ধের কথোপকথন শুনে অতনু এবং অনির্বাণ নিশ্চিত হয় যে এই বৃদ্ধ লোকটি রাহুলের দাদু। তবে এই দীর্ঘ পথ চলার দরুন প্রত্যেকে ক্লান্ত ছিল, তাই রাতে আর সেই রকম ভাবে কোনো কথা হয় না। তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ে তিনজনই।
পরের দিন সকালে যখন ওরা ঘুম থেকে উঠল, তখন ঘড়িতে সময় 12টা ছুঁই। তখনও চোখ ঘুমে জড়িয়ে আসছিল। কোনো রকমে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আবারও ঘুম দেয় ওরা। বিকেলবেলা উঠে কিছুটা ফ্রেশ লাগছিল ওদের। অতনু আর অনির্বাণ ঘর থেকে বেরিয়ে দেখল রাহুল আসছে ওদের দিকে। কিরে, ঘুম ভাঙলো শেষমেশ? বাপ রে, কি কুম্ভকর্ণ রে তোরা! ওই আর কি, অনেকদিন পর ছুটি পেলাম তো। যাই হোক, চল তোর বাড়ির লোকের সাথে দেখা করে আসি। এখন এখানে দাদু ছাড়া কেউ নেই, তবে চিন্তার কোনো কারণ নেই। দাদুর কাছে যা জবরদস্ত গল্পের ঝুলি আছে না, 1 মাস পুরো ঝড়ের বেগে কেটে যাবে। বাহ, তাহলে তো ভালোই। আমার তো দারুণ লাগে গল্প শুনতে। কে বলিস অতনু? অতনুও সম্মতি জানাল। এরপর ওরা 3 জন গেল রাহুলের দাদুর কাছে। তিনি ওদের খোঁজ নিলেন। তারপর এ কথা সে কথা অনেক হলো। একসময় রাহুল বলল, দাদু, এবার একটা জবরদস্ত গল্প বলো তো। দাদু ভাই, তুমি না বললেও আমি বলতাম। আমি তো জানি তুমি গল্প শুনতে কত ভালোবাসো। তা তোমার বন্ধু দুজনও কি? হ্যাঁ, ওরাও ভালোবাসে। আর তুমি যা ভালো গল্প বলো, আমি হলফ করে বলতে পারি, যারা গল্প ভালোবাসে না তারাও মনোযোগ সহকারে তোমার গল্প শুনবে আর খুব উপভোগ করবে। তুমি আর বেশি কিছু না ভেবে বলতে শুরু করো। কিন্তু দাদু ভাই, আমার যে এখন একটু বেরিয়ে পড়তে হবে। জরুরি কাজ আছে, কোর্টে যেতে হবে। তোমাদের না হয় বরং আজ রাতে গল্পটা শোনাবো। তবে যেটা শোনাবো সেটা কিন্তু একটা সত্যি ঘটনা। সত্যি ঘটনা? কোথাকার ঘটনা? এই গ্রামেরই ঘটনা। আমি এখন চলি, তোমরা খাওয়া দাওয়া করো, গল্পগুজব করো, পারলে একটু গ্রামটা ঘুরে নিও। এই বলে দাদু চলে গেলেন। ওরা 3 জন সারাটা দিন বেশ আনন্দের সাথে কাটালো। গলায় ক্যামেরা ঝুলিয়ে মহা আনন্দে গ্রাম ঘুরে অতনু অনেক ছবি তুলল। দেখতে দেখতে সারাটা দিন যে কিভাবে কেটে গেল ওরা টেরই পেল না। সন্ধ্যের আগে আগে দাদু বাড়িতে ফিরলেন। আর সন্ধে হতেই গল্প শোনার একটা উত্তেজনা যেন ওদের মনের ভেতর বারবার চাড়া দিয়ে উঠছিল। ঠিক 8টা নাগাদ সবাই মিলে আসর জমালো। গরম গরম চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে দাদু বলতে আরম্ভ করলেন, শোনো, তোমাদের বলি তাহলে ঘটনাটা। আমাদের গ্রামেরই ঘটনা। দিনটা ছিল পূর্ণিমা। গোল থালার মতো চাঁদটা গ্রামের মেঠো পথকে আলো করে রেখেছে। সেবার শীতটা বেশ তাড়াতাড়ি পড়বে বলে মনে হচ্ছিল। সবে নভেম্বর মাস, আর তাতেই ভোর রাতে কাঁপুনি দেয় মাঝে মাঝে। রাত নামে বেশ তাড়াতাড়ি। গ্রামের লোকেরা তাই বেশি সময় নষ্ট না করে দিনের আলো থাকতে থাকতে নিজেদের সব কাজ সেরে ঘরে ফিরে যায়। সেদিনও তেমন রতনরা ফিরেছে। এই গ্রামে একটা কথা প্রচলিত আছে যে গ্রামের ঠিক মাঝখানে, যেখানে একসময় পঞ্চায়েতের সভা বসত, সেখানে যে বিশাল বড় গাছটা আছে সেটা নাকি অভিশপ্ত। সেখান থেকে নাকি বছরের বিশেষ বিশেষ সময় বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে গাছের ছায়া বড় মায়া। হঠাৎ করে চুপটি করে কেউ যদি যায় দাঁড়িয়ে সেথা, তবে সে উবে যাবে, খোঁজটি কেউ পাবে না তার। তারপরেতে মিলবে তাহার দেহখানি জলার ধারে। গাছের ছায়ায় যেও না কেউ, এ ছায়া যে সর্বনাশা। তবে এসব এখন লোক কথা হিসেবেই থেকে গেছে। বয়স্করাও যাও বা এই কথাটা কিছুটা হলেও বিশ্বাস করে। যুবকরা বা বাচ্চারা এসব কথাকে মনের ভুল বলেই উড়িয়ে দেয়।
রতনরা সেই নিয়ে কথা বলতে বলতে সেবার বাড়ি ফিরছিল। আচমকা একটা হাসির শব্দে চমকে উঠে ওরা তিনজন। চারপাশটা ভালো করে দেখে নেয়, কিন্তু না, কেউ তো কোথাও নেই। তাহলে হাসলো কে? কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেও যখন কিছু পেল না, তখন মনের ভুল ভেবে ওরা আবারও নিজের বাড়ির পথ ধরল। তবে কিছুটা এগিয়ে যাবার পর আবারও একটা হাসির শব্দ শুনতে পেল ওরা। তবে এবার শুধু হাসি না, তার সাথে মনে হলো কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলছে। রতনের আচমকা মনে হলো এসব কিছুই হয়তো ওর সাথে থাকা বাকি দুজনের কাজ। ওরা হয়তো রতনকে কোনোভাবে ভয় দেখাতে চাইছে। তবে পরবর্তীতে ওর মনে হলো ওরা কেনই বা ওকে ভয় দেখাতে চাইবে? ওকে ভয় দেখিয়ে ওদের কি লাভ হবে? তার থেকেও বড় ব্যাপার, হাসিটা শুনে মনে হচ্ছে কোনো মেয়েলি কণ্ঠ, অথচ ওরা তিনজনেই পুরুষ মানুষ। তবুও একবার গলার সুর চড়িয়ে তাদেরকে সাবধান করে দিল রতন। এই তোদের বারবার বলে দিচ্ছি, কিন্তু আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি নি। আর রতনের এমন অভিযোগ শুনে ওরা দুজনেই বেশ রেগে গেল। শুধু তাই নয়, একজন তো রতনকে দু কথা শুনিয়ে দিল, তবে আরেকজন চুপচাপ সবটা শুনল, কোনো কথাই বলল না। রতন নিজেও আর কোনো কথা বাড়ালো না, কারণ সত্যি বলতে ওরা দুজন যে ওকে ভয় দেখানোর জন্য এমন অদ্ভুত কোনো কাজ করবে তা ওর নিজেরও ঠিক বিশ্বাস হচ্ছিল না। এতক্ষণ ধরে যে গল্প গুজব ওদের মাঝে চলছিল তা হঠাৎ থেমে গেল। তিনজনেই একেবারে নির্বাক, চুপচাপ সামনের দিকে হেঁটে চলল ওরা। তবে আর কিছুটা এগোতেই তিনজন একেবারে আঁতকে উঠল, যেন এক প্রবল ঘূর্ণিঝড় ওদের ঘিরে ঘুরতে শুরু করেছে। তার সাথেই ভেসে আসছে অদ্ভুত এক আর্তনাদ। হঠাৎ রতনের মনে হলো ওই ঝড়টা যেন নিজের একটা পাশবিক শক্তি আছে, যে ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে ওই পিছনে ফেলে আসা বড় গাছটার দিকে। গাছটাকে গ্রামের লোকেরা বাহারি গাছ বললেও গাছটা দেখতে ভীষণ অদ্ভুত রকমের। মূলত গাছের গুঁড়িটা দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো মানুষ দাঁড়িয়ে আছে, আর তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে কতগুলো লতার মতো ডাল আকাশের দিকে উঠে গেছে। গাছের পাতাগুলো বেশ অদ্ভুত রকমের, হঠাৎ দেখলে মনে হয় যেন সাপের ফোনা। ওই ঝড়টা ওদেরকে টানতে টানতে সেই দিকে নিয়ে যাচ্ছিল। ওরা কোনোভাবেই নিজেদের তার থেকে ছাড়াতে পারছিল না। শুধু তাই নয়, রতনের মনে হলো ওর হাত দুটো যেন দেহের সাথে অদ্ভুতভাবে আটকে গেছে। ঠিক যেমন ভাবে দড়ি দিয়ে কাউকে পিচ মোড়া করে বাঁধলে সে হাত নাড়াতে পারে না, রতনের ঠিক তেমনই মনে হচ্ছিল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও পারে না। আচমকা একটা আর্তনাদ শুনতে পেয়ে নিজের দুপাশে দেখার চেষ্টা করে, অথচ না, কেউ কোথাও নেই। সেও চিৎকার করার চেষ্টা করে, তবে মুখ দিয়ে একটা চাপা গোঙানি ছাড়া আর কিছুই বেরোয় না। এমন সময় হঠাৎ রতনের মনে হলো যেন কিছু একটা তরল তার পা ছুঁয়ে গেল। তবে সে কিছু বুঝে ওঠার আগেই একটা ঝটকা টানে সে মুখ থুবড়ে পড়ে গেল। আর তার সাথে বাকিরা যারা ছিল তাদের কাউকেই আর সে দেখতে পেল না। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও কোনো লাভ হলো না। তাই অবশেষে সে হাল ছেড়ে দিল। চোখ দুটো বন্ধ হয়ে আসছিল, চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। ভোরের আলো পড়তেই গ্রামে শোরগোল পড়ে যায়। রতন যে নিখোঁজ সেই কথাটা যেন হাওয়ার চেয়েও দ্রুত গতিতে সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। তবে অদ্ভুত এটাই যে তার সাথে যারা ছিল তারা ওর ব্যাপারে কিছুই বলতে পারছে না। তারা দুজন বারবার একটাই কথা বলল যে রতন ওদের সাথে ফিরছিল ঠিকই, কিন্তু মাঝ রাস্তায় তারা আর রতনকে দেখতে পায়নি। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো লাভ হয়নি।
তারা হঠাৎ করেই পিছনে তাকিয়ে দেখে নাকি রতন নেই। ওরা ভেবেছে রতন বুঝি আগে আগে বাড়ি চলে গেছে বা অন্য কোনো রাস্তা ধরেছে। এছাড়া ওরা জানালো যে রতন ওদের বারবার বলছিল যে কি সব যেন শব্দ শুনতে পাচ্ছে, অথচ ওরা দুজন কিছু শুনতে পায়নি। এরপর গ্রামে এ নিয়ে বেশ কয়েকদিন ভালোই আলোচনা চলল, তবে এই সমস্যার কোনো সমাধান পাওয়া গেল না। আর হালে তো সেই চাপা পড়ে যাওয়া মিথ্যেটা আবার জেগে উঠেছে সারা গ্রামে। সকলে আবারও বলতে শুরু করেছে ওই গাছে নাকি কোনো অশুভ শক্তির বাস আছে। সে আবারও জেগে উঠেছে। এইবারে নাকি সে আবারও তাণ্ডব শুরু করবে। এক টানা গল্পটা বলে বৃদ্ধ থামলেন। রাহুল এতক্ষণ চুপচাপ গুটিসুটি মেরে বসেছিল। ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও বেশ ভয় পেয়েছে। এটা দেখে অতনুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা দাদু, তোমার কি মনে হয় যে এই এই সত্যি ঘটনাটা সত্যি নাকি কোনো মিথ? আসলে এটা এমন একটা ব্যাপার যে কোনোভাবেই এর কোনো শেষ পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। কারণ সেদিন রাতে ওরা 3 জন ছিল, তার মধ্যে থেকে রতন নিখোঁজ হলো, বাকি 2 জন কিন্তু অক্ষত শরীরে ফিরে এসেছিল। তাহলে এটা কোনো অশরীরীর কাজ না, কারণ অশরীরী বাকি 2 জনকে ছেড়ে দিয়ে রতনকেই বা কেন বেছে নেবে? যাক, এসব কথা নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। তোমরা যদি বলো আমি তোমাদের আরও একটা গল্প শোনাতে পারি। আমরা 3 জনের সম্মতি দিলে বৃদ্ধ আরও একটা গল্প বলতে শুরু করলেন। গল্প করতে করতে 3 জনের সন্ধেটা একেবারে জমে ওঠে। রাতে খাবার শেষ করে ওরা 3 জনে উঠোনে বসে। রাহুলের দাদু বেশি রাত অবধি জাগে না, তিনি ঘুমিয়ে পড়েন। তাই ওরা 3 জনেই বসে আড্ডা দিতে থাকে। এমন সময় অতনু হঠাৎই বলে ওঠে, তবে যাই বল, রতন ছেলেটার কিন্তু সাহস ছিল, নইলে এরকম একটা কথা প্রচলিত থাকার পরেও ওখানে রাতের বেলায় ফিরতে পারত না। অতনুর কথাটা রাহুলের বেশ গায়ে লাগে। ব্যাপারটা লক্ষ্য করে অতনুর কথায় সায় দিয়ে অনির্বাণ বলে, হ্যাঁ, ঠিক বলেছিস। এরকম একটা মিথ শুনে বড় হবার পরেও ওই রকম একটা জায়গায় যাওয়ার যে সাহস করছে, সেটাই একটা বড় ব্যাপার। কজন পারে এরকম ভাবতে? রাহুলের প্রচণ্ড রাগ হচ্ছিল। ছোটবেলা থেকে ভূতে ভয় থাকলেও বন্ধুদের সামনে সে সেটা প্রকাশ করতে চায় না। তাই বলে বসে, শোন, রতন একা না, আমিও বেশ সাহসী। আর আমি তোদের চ্যালেঞ্জ করছি, এই আগামী পূর্ণিমাতে আমিও ওখানে থাকব, আর একা যাব। রতন তো তাও সাথে ওর বন্ধুদের নিয়ে গেছিল, কিন্তু আমি একাই থাকব। শোন রাহুল, তুই কি নিজেকে একটু বেশি চালাক বলে মনে করিস, তাই না? মানে কি বলতে চাইছিস তুই? তুই কি ভাবছিস তুই একা যাবি, তারপর ওইখানে যাওয়ার নাম করে অন্য কোথাও যাবি, আর তারপরের দিন এসে বলবি যে আমি ওখানে গিয়েছিলাম, আর আমরা সেই কথাটাই বিশ্বাস করে নেব, তাই না? বেশ, তোরা যদি এতই সন্দেহ করিস তাহলে তোরাও না হয় আমার সাথে যাস, যদি তোদের সাহস থাকে তো। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ঠিক হয় যে ওরা 3 জনেই যাবে। দেখতে দেখতে পূর্ণিমা চলে আসে। ঠিক হয় রাতের বেলা দোতলার কোণের ঘরের বারান্দা দিয়ে ওরা 3 জনে একটা মই বেয়ে নেমে যাবে। তারপর পিছনের বাগানে থাকা ছোট দরজা দিয়ে চুপি চুপি বেরিয়ে যাবে। একটা মই আগে থেকেই জোগাড় করা ছিল। অগত্যা ওরা ওদের প্ল্যান মতো বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। ওরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অবশেষে গিয়ে পৌঁছায় সেই গাছটার কাছে। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটার সময় যে ঝিঁঝি পোকার ডাক শোনা যায়, তাও যেন আজ বড়ই ক্ষীণ। ব্যাপারটা রাহুলের কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ ছোটবেলায় ওর দাদুর কাছ থেকে শুনেছিল যে
যদি কোনো জায়গায় অশুভ শক্তির উপস্থিতি থাকে তাহলে নাকি এই রাতচরা প্রাণীরা আগে থেকেই বুঝতে পারে। এই যেমন গরু, ছাগল, এরা অদ্ভুত আচরণ করে, কিংবা ঝিঝির না ডাকা বা শিয়ালের ঘন ঘন ডাক ইত্যাদি। ওর মনটা কু গাইতে শুরু করে। তবে বন্ধুদের কাছে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য মনে মনে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে যেতে থাকে। অতনু আর অনির্বাণ ওর থেকে কিছুটা দূরত্ব রেখে হাঁটছে। অবশেষে গাছটা থেকে কিছুটা দূরে গিয়ে থেমে যায় রাহুল। ওকে থেমে যেতে দেখে অতনু আর অনির্বাণ দাঁড়িয়ে যায়। অতনু পিছন থেকে একটু জোর গলায় বলে, কিরে, দাঁড়িয়ে গেলি কেন? তোর তো গাছের ছায়ায় গিয়ে দাঁড়ানোর কথা। এই অন্ধকারে বুঝতে পারিনি। রাতে আর কোথায় তেমন ছায়া পড়ে বলতো? ওই চাঁদের আলোতে যা একটু পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই আরেকটু এগিয়ে যা। ওই তোর থেকে ঠিক 5 পা সামনে গাছের ছায়াটা হালকা হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গিয়ে দাঁড়া। রাহুলের মন সায় দিচ্ছিল না, তবুও চ্যালেঞ্জ যেহেতু নিয়ে ফেলেছে তাই বাধ্য হয়ে এগিয়ে যায়। আরেকটু এগিয়ে যেতেই ওর যেন মনে হয় কারোর ঘন ঘন নিঃশ্বাস ওর গায়ে পড়ছে। কেউ যেন কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। ও একবার ভালো করে চারপাশটা দেখে নেয়, কিন্তু না, কোথাও কেউ নেই। তারপর ভালো করে গাছটার চারপাশে ঘুরে দেখে। আচমকা ওর মনে হলো ওই গোটা জায়গাতে ও যেন একা। কি করবে বুঝতে না পেরে গাছের নিচের বেদিটাতে বসে পড়ে। তারপর একবার চারপাশটা দেখে। অতনু আর অনির্বাণকে বেশ কিছুক্ষণ ধরে কোথাও দেখতে পায় না। মনে মনে ভাবে যে ওদেরকে ডাকবে, কিন্তু পাছে ওরা যদি ওকে ভীতু ভাবে তাই ওদের ডাকার সাহস পায় না। আচমকার মনে হলো কিছু একটা যেন ওর ঘাড়টা স্পর্শ করে সরে গেল, আর তার পর মুহূর্তেই মনে হলো কিছু একটা তরল পদার্থ যেন মাথায় পড়ছে। প্রথমে জল মনে করেছিল, কিন্তু আজ অনেকদিন হলো বৃষ্টি হয়নি, সুতরাং গাছ থেকে জল পড়া একেবারেই অসম্ভব ব্যাপার। মাথায় হাত দিয়ে ভালো করে জিনিসটা কি বোঝার চেষ্টা করে। হাতে একটা চটচটে মতো তরল পদার্থ লাগায় জিনিসটা কি দেখার জন্য হাতটার সামনে আনতেই চাঁদের আলোয় দেখতে পায় তার হাতটা পুরো লাল রক্তে ভরে গেছে। রক্ত কোথা থেকে এলো? গাছ থেকে রক্ত পড়ছে। রাহুল বসে না থেকে উঠে পড়ে, তারপরে কিছুটা সরে গিয়ে দাঁড়ায়, আর কিছুটা সরে যেতে ও স্পষ্ট দেখতে পায় ওর অনুমান একেবারে ঠিক। এই অন্ধকারে অনেকক্ষণ থেকে এখন চোখটা বেশ সয়ে গেছে, আর পূর্ণিমার চাঁদের মৃদু আলোয় আশপাশটা ভালোই দেখা যাচ্ছে। ও দেখতে পায় গাছ থেকে টপটপ করে তাজা রক্ত পড়ছে, আর তার সঙ্গে একটা আষ্টে রক্তের গন্ধে ভরে উঠেছে চারিদিক। শুধু তাই নয়, তার সাথে কেমন যেন একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসছে। এমন সময় হঠাৎ ওর মনে হলো চারিপাশের আবহাওয়া যেন ধীরে ধীরে গরম হতে শুরু করেছে। উফ, সে কি গরম, সহ্য করা যায় না। শুধু তাই নয়, এবারে আকাশ কাঁপিয়ে একটা খিলখিলে হাসির শব্দ শুনতে পেল রাহুল। কে আছে? কে আছে এখানে? কে কে আছে? কে আছো? বলো, জবাব দাও। তোরা কোথায়? কে এখানে? এমন সময় একটা দমকা হাওয়া যেন রাহুলকে ঘিরে ধরে পাক খেতে শুরু করে। এই শীতের মধ্যেও রাহুল দর দর করে ঘামতে শুরু করল।
ওর যেন মনে হলো কতগুলো জ্বলন্ত চোখ ওকে চারপাশ থেকে দেখছে। প্রথমে সেগুলোকে কোনো প্রাণীর চোখ বলে মনে হলেও পরে বুঝতে পারল ওটা আর যাই হোক কোনো প্রাণীর চোখ হতে পারে না। এরপরে হঠাৎ করেই একটা শক্ত কিছুর যেন বৃষ্টি শুরু হলো। ওপর থেকে একের পর এক টুপটাপ করে কি যেন পড়ছে। সেই বস্তুগুলোর মধ্যে থেকে একটা হাতে তুলতেই সে বুঝতে পারল এটা আর কিছু নয়, এটা কোনো প্রাণী বা মানুষের হাড়ের অবশিষ্টাংশ। চারিদিকে যেন শিলা বৃষ্টির মতো সেই হাড় পড়ছে। কি করে সম্ভব? এসব কি হচ্ছে? তবে ওর কথার প্রত্যুত্তরে অনির্বাণ বা অতনু কেউ সাড়া দিল না। আমি আর চ্যালেঞ্জ করব না। ভেসে এলো একটা খিলখিলে হাসি। এমন সময় রাহুলের মনে হলো কেউ যেন ওর কাঁধে হাত রেখেছে। প্রথমে ভেবেছিল অতনু বা অনির্বাণ হবে, তাই ভরসা পেয়ে সেই হাতটা চেপে ধরে। কিন্তু এ কি, এ যে পুরো কনকনে ঠান্ডা হাত। কোনো মানুষের হাত কি এতটা ঠান্ডা হতে পারে? শুধু তাই নয়, ওর মনে হলো যেন কোনো মানুষের হাত না, বরং লাঠি জাতীয় কিছু একটা ধরেছে। জিনিসটা আসলে কি তা দেখার জন্য আর চোখে নিজের কাঁধের উপর নজর রাখতে ও আঁতকে উঠল। এ যে একটা কঙ্কালের হাত। ভয়ে একটা আর্তনাদ করে এক ঝটকায় সরিয়ে দেওয়ার চেষ্টা করলো রাহুল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। উল্টে ওর মনে হলো সেই হাতটা যেন ধীরে ধীরে ওর কাছে এসে ওর গলার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় আচমকাই ওই হাতটা ওর গলাটা চেপে ধরল। ও ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনো লাভ হলো না। ও হাতটার মধ্যে এলো পাথারি ঘুষি চালাতে আরম্ভ করলো। এইবার হাতের বাঁধনটা কিছুটা যেন আলগা হয়ে আসে। হাতটাকে কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে ফেলতে গিয়ে ওর মনে হলো শুধু হাত নয়, বরং তার সাথে আরো কিছু আছে। তবে সেটা কি, সেটা দেখার আর সাহস পাচ্ছিল না সে। এমন সময় আবার ওর মনে হলো যেন ওর ঘাড়ের কাছে কেউ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এইবারে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো রাহুল, আর পেছনে ঘুরতেই একটা ভয়াবহ মূর্তি চোখের সামনে দেখে ভীষণভাবে চিৎকার করে উঠল সে। এ কোন জগতের প্রাণী? মুখের মধ্যে অজস্র কাটা দাগ, চোখ, ঠোঁট, নাক বলতে কিছু নেই। সেই সমস্ত জায়গায় এক একটা বড় বড় গহ্বর। শুধু তাই নয়, মনে হচ্ছে সেই গহ্বর দিয়ে যেন অজস্র পোকা মাকড়, সাপ কিলবিল করে বেরিয়ে আসছে। গাল আর কপালের যেটুকু অংশ অবশিষ্ট আছে সেখানে অজস্র কাটা দাগে ভর্তি। অবয়বের মুখ দিয়ে যে শব্দটা বেরিয়ে আসছে তা যেন কোনো জাগতিক শব্দ হতে পারে না। মনে হলো যেন নরকের দরজা খুলে গেছে, আর সেখান থেকেই এরকম অদ্ভুত সব শব্দ বেরিয়ে আসছে। ও আর সহ্য করতে পারল না। ওখানেই ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। রাহুলকে ওইভাবে পড়ে যেতে দেখে অতনু আর অনির্বাণ গাছের পিছন থেকে বেরিয়ে আসে। তারপর অতনু হাসতে হাসতে বলে, কেমন দিলাম? সত্যি ভাই, প্ল্যানটা জব্বর ছিল। বিশেষ করে এই অবয়বটা, ওটা দেখে তো আমার নিজেরই ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। চরম বানিয়েছিস কিন্তু মাহেরি ওটা। তবে আর যাই বলিস, এখানে কয়দিন থেকে এই ভয় পাওয়ানোর এলিমেন্টসগুলো জোগাড় করতে আমাদের ঘাম ছুটে গেছে। তবে আজ সব কষ্ট সার্থক। ব্যাটা জব্বর ভয় পেয়েছে। নে নে নে, ওর জ্ঞান ফেরা। বাবা, এটাকেই ট্যালেন্ট বলে। যাই হোক, এই রাহুলের জ্ঞান ফেরানো দরকার। বেচারা যা ভয় পেয়েছে, সহজে জ্ঞান ফিরলে হয়।
অতনু হাসতে হাসতে হাঁটু গেড়ে মাটিতে বসে রাহুলকে ডাকতে থাকে। হেই রাহুল, ওট ওট ওট। আহা, হেই রাহুল, রাহুল, এই রাহুল, এই রাহুল। কিন্তু অনেকবার ডাকার পরেও রাহুলের কোনো সাড়া পাওয়া যায় না। এইবার অনির্বাণ মাটিতে বসে পড়ে রাহুলকে ডাকতে থাকে। রাহুল, রাহুল, আরে ওঠ রে। কি হলো, ভয় পেয়েছিস নাকি? আরে আমরা এখানেই আছি, ঘাবড়াস না। ওঠ ওঠ ওঠ, চল, বাড়ি যেতে হবে তো। দেখেছিস, আর চ্যালেঞ্জ নিবি কখনো? দাঁড়া, জল ছেটাতে হবে মনে হচ্ছে। অনির্বাণ সাথে করে একটা খাবার জলের বোতল এনেছিল। সেটা থেকে কিছুটা জল নিয়ে ওর মুখে ছেটায়, কিন্তু তবুও যেন ওর জ্ঞান ফেরে না। এবার ওরা জোরে জোরে ওর গালে মারতে থাকে। এই কিরে, ওঠ। আরে শোন শোন, শুনতে পাচ্ছিস আমার কথা? ওঠ রে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এমন সময় অতনু চমকে উঠে বলে, এসব কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। ওর ওর শ্বাস পড়ছে না। এটা এটা হতে পারে না। এইটাই হয়েছে অনির্বাণ। আমার মনে হয় ও ভয় সহ্য না করতে পেরে হার্ট ফেল করে গেছে। অনির্বাণ এবার কাঁপা কাঁপা হাতে ওর পালস চেক করে। না, পালস নেই। ওরা দুজনেই ভেঙে পড়ে। এমন সময় আচমকা অতনুর মনে হয় ওর পায়ে যেন কি একটা চটচটে পদার্থ লাগছে। জিনিসটা কি দেখার জন্য পায়ের তলায় হাত দিতেই দেখে রক্ত। প্রথমে ভেবেছিল যে নকল রক্ত, যেটা ওরা বানিয়েছে, যেটা ওরা সঙ্গে করে নিয়ে এসেছিল ভয় দেখানোর জন্য। তবে হাতটা নাকের কাছে আনতে চমকে ওঠে। এ তো আসল রক্ত। একটা তীব্র গরম হাওয়া যেন ওকে ঘিরে ধরে। আর এখানে না অনির্বাণ, পালা পালা, বাঁচতে চাইলে পালা। রুদ্ধশ্বাসে ছুটতে থাকে অতনু। অনির্বাণ কিছু বুঝতে পারে না। আচমকা ওর মনে হয় কেউ যেন ওর গলাটা শক্ত করে চেপে ধরেছে, আর সেটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে সে। অতনু, অতনু, আমার কষ্ট হচ্ছে। অতনু, আমাকে ছেড়ে যাস না, আমাকে নিয়ে যাও অতনু। ও সেটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু না, কিছুতে ছাড়াতে পারে না। ধীরে ধীরে ও জ্ঞান হারিয়ে পড়ে যায়। জ্ঞান হারানোর আগের মুহূর্তে অনির্বাণের একবার মনে পড়ে যায় রাহুলের দাদুর বলা কথাগুলো। গাছের ছায়া বড় মায়া, হঠাৎ করে চুপটি করে কেউ যদি যায় দাঁড়িয়ে সেথা, তবে সে উবে যাবে, খোঁজটি কেউ পাবে না তার। তারপরেতে মিলবে তাহার দেহখানি জলার ধারে। গাছের ছায়ায় যেও না কেউ, এ ছায়া যে সর্বনাশা। ওই গাছে নাকি এক অশুভ শক্তির আগমন ঘটেছে। সে নাকি জেগে উঠেছে, এবার নাকি আবারও তার তাণ্ডব শুরু করবে। ব্যাস, তারপর চোখের সামনে সব অন্ধকার। কথায় বলে, অজানা শক্তিকে অবজ্ঞা করে অহংকারপূর্ণ চ্যালেঞ্জ করা বিপজ্জনক। জ্ঞান বা সাহস যাই থাকুক, প্রতিটি কাজের আগে তার ফলাফল সম্পর্কে ভাবা উচিত। মজা কিংবা তর্কের উত্তেজনায় এমন কিছু করা ঠিক নয়
যা জীবন বা সুরক্ষার ঝুঁকি তৈরি করে। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের পরিবেশনার এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে।